সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জেলায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান সোনাউল্লাহ হাই স্কুলের কৌশিক দাসের। হরিণের শিং উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় গোমস্তাপাড়া এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের মেধা তালিকায় অংশ নিতে না পারলেও জেলায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলের ছাত্র কৌশিক দাস। বিভিন্ন বাধাকে অতিক্রম করে এবছর 684 নম্বর পেয়ে নজর কেড়ে নিল। স্কুল শিক্ষক এবং শিক্ষিকারা অত্যন্ত খুশি এই ফলে। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় রাজ্য জুড়ে। জলপাইগুড়ি জেলা জুড়ে খুব একটা নজরকাড়া ফল হয়নি বলা চলে। এরই মধ্যে শহরের সোনাউল্লাহ হাই স্কুলের ছাত্র কৌশিক সকলের নজর কেড়েছে তার প্রাপ্ত নম্বর 684। জেলার নিরিখে কৌশিকই প্রথম হয়েছে। কৌশিকের বাবা পেশায় টোটো চালক, বাড়িতে ছোট মুদি দোকান রয়েছে তাদের। রুজি রুটির টানে কৌশিকের বাবাকে ক্যাটারিং এর কাজও করতে হয়, কিন্তু তার পড়াশোনায় কোনো রকম খামতি রাখেননি তার বাবা, এমনটাই জানিয়েছেন কৌশিক। ফলাফল কি এসেছে তোমার রেজাল্ট? আজ 2025-এর মাধ্যমিকের ফলাফল এসেছে এবং তাতে আমার মোট প্রাপ্ত নাম্বার এসেছে 684। বাংলাতে 94 পেয়েছি, ইংরেজিতে 95 পেয়েছি, ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান উভয়তে 100, আর অঙ্কতে 99 পেয়েছি, ভূগোলে 99 পেয়েছি এবং ইতিহাসে 97 পেয়েছি। বলতে গেলে আনন্দ তো একটু লাগছে, কিন্তু ওই আর কি 2 নাম্বারটা যদি আমার আর একটু বেশি হতো তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে একটা আমার স্থান থাকতে পারতো। আমাদের স্কুলের জন্য একটা গর্বের ব্যাপার হতো ওটার জন্য একটু খারাপ লাগছে আর কি 2 নাম্বারের জন্য। আশা আমার 690 ছিল। মাধ্যমিকের প্রিপারেশন নেওয়া বলতে গেলে প্রথম থেকেই আমি নিয়মিতভাবে পড়াশোনা করেছিলাম। প্রত্যেক দিন সময় তেমন করে বাধা সময় ছিল না, আমি সব সময়ই পড়তাম। মাঝে মাঝে আর কি ব্রেক লার্নিং যে মেথডটা রয়েছে আমি ওটাকে ব্যবহার করতাম। মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে রাস্তায় বন্ধুদের সাথে কথা বলা এসবই করতাম। এবং আমি ভোরবেলায় পড়াটার থেকে রাত্রিবেলা পড়াটাকে বেশি প্রেফার করতাম। আমার রাত্রিবেলা পড়াটা বেশি ভালো হতো আর কি। এই শিক্ষকের ক্ষেত্রে আমার বাড়িতে আর্থিক পরিস্থিতি তেমন ভালো না থাকা সত্ত্বেও আমার বাবা এই ক্ষেত্রে কোনো কৃপণতা দেখাননি। আমার যেরকম দরকার পড়েছে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টিচার ছিল। বাবা আমার টোটো চালান এবং বাবার একটা আমাদের পাড়াতেই ছোট একটা মুদির দোকান রয়েছে এবং মাঝে মাঝে ক্যাটারিংয়ের কাজেও যান। পরিবার কতটা খুশি এই সাফল্যে, ভালো ফলাফলে কতটা খুশি? আমার মা বাবার আশানুরূপ ফল করতে পেরেছিলাম আমি, তার জন্য তারা অত্যন্ত খুশি। কিন্তু আমার আর কি আর একটু বেশি যদি হতো আমি খুশি হতাম। আমি সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছি আগামীতে। এবার উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি নিট দিয়ে ডাক্তার হচ্ছি। কৌশিক খুব ভালো রেজাল্ট করেছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম হয়েছে 684 পেয়ে। তো আমি খুব খুশি, খুব আনন্দিত হয়েছি। ছেলের পিছনে যেমন আমি খুব কষ্ট করেছি তেমনও সেই ফলটা আমাকে দিয়ে দিয়েছে। আমি সেই খুশি, আমার হাজব্যান্ডও খুশি, আমিও খুশি। আমরা ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, ভবিষ্যতে ওকে নিয়ে আমাদের অনেক দূর আমরা আগাতে চাই। দেখি ভগবানের কেমন হাত দেখি। আমার স্বামী অনেক কষ্ট করে এই ছেলের জন্য, ক্যাটারিং করে, টোটো আছে, টোটো চালায়। তারপর আমার একটা ছোট্ট মুদিখানা দোকান আছে। আমার ছেলে সেই দোকানে বসে পড়াশুনো করে। যেটুক টাইম ওর টিউশন থাকে টিউশন করে, টিউশন থেকে এসে আবার দোকানে বসে, দোকান থেকে তারপর আবার টিউশন আসে। এইভাবেই ওর 9-10 ক্লাস করা। সবাই বলে এইভাবে মাধ্যমিক হয় না। আমার ছেলে বলে এখানে বসেই আমি ভালো পড়াশোনা করি, এখানে বসেই আমি মাধ্যমিক দেবো। কিন্তু টেস্টের আগে টেস্টের 1 মাস আগে থেকে তখন দোকান থেকে বাড়িতেই ও কন্টিনিউ পড়াশোনা করত। বিদ্যালয়ের ছাত্র কৌশিক অত্যন্ত ভালো ফল করায় খুশি শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরাও। মাধ্যমিকের ফলাফল এবারে জেলার প্রথম হয়েছে
শ্রী কৌশিক ঘোষ, সে তার প্রাপ্ত নম্বর 684। কঠোর পরিশ্রম এবং চেষ্টা তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আশা করব যে উচ্চ মাধ্যমিক স্তরেও তার ফলাফল ভালো হবে। এছাড়াও কৌশিক ঘোষের গুণ আরেকটা আছে, সে ভালো নাটক করতে পারে। ছেলেটি প্রতিদিন স্কুলে আসতো। স্কুলে এসে আজকের দিনে অনেকটা প্রবণতা ছাত্রদের মধ্যে দেখা যায় যে স্কুলে না যাওয়ার প্রবণতা, কিন্তু দেখা গেছে কৌশিক ঘোষের অ্যাটেন্ডেন্স যথেষ্ট পরিমাণে ছিল স্কুলে আসার ক্ষেত্রে, এবং স্কুল থেকে সে বিভিন্নভাবে উপকৃত হয়েছে পড়াশোনার ক্ষেত্রে। আমরা টেস্টের এবার থেকে চালু করেছিলাম, মক টেস্টের একটা আয়োজন করেছিলাম টেস্টের পরে। তার থেকে এই ভালো ফলের ক্ষেত্রে তারও একটা মক টেস্টেরও একটা ভূমিকা রয়েছে। আমরা স্পেশাল কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলাম সামার ভ্যাকেশনের পর থেকে পুজো ভ্যাকেশনের আগে পর্যন্ত 3 মাস আমরা স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম। সেটা আমার মনে হয় ছাত্রদের কাজে লেগেছে। কৌশিক ঘোষ এর সাফল্য আমরা কামনা করছি। ওভারঅল রেজাল্ট কীরকম? ওভারঅল রেজাল্ট আমাদের স্কুলে 158 জন পরীক্ষা দিয়েছে, 153 জন পাস করেছে। সর্বোচ্চ নম্বর 684, দ্বিতীয় সর্বোচ্চ নম্বর অঙ্কুশ মহন্ত, প্রাপ্ত নম্বর 656, এবং তৃতীয় দিব্যজ্যোতি রায়, প্রাপ্ত নম্বর 622। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। সামান্য নম্বরের জন্য রাজ্যে 10ম স্থান অধিকার করতে পারল না রাজগঞ্জের মেয়ে তনুশ্রী। তবুও ভালো ফল করায় খুশি পরিবারের লোকজন। রাজগঞ্জ ব্লকের সারিয়াম যশোদার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী মজুমদার এবছর মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে। তনুশ্রীর প্রাপ্ত নম্বর 679। মাধ্যমিকে নজর কাড়া নম্বর পেয়ে পাশ করেছে রাজগঞ্জের সারিয়াম যশোধর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এলাকার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তনুশ্রী। তনুশ্রীর পরিবারে রয়েছেন বাবা হরেকৃষ্ণ মজুমদার, মা গীতা দেবী, এক বোন, দাদু ও ঠাম্মা। বাবা পেশায় কৃষি কাজ করেন, মা গৃহবধূ। সাধারণ কৃষক পরিবারের মেয়ে তনুশ্রীর এই অসাধারণ সাফল্যে গোটা পরিবার এবং এলাকাবাসী অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসে আইপিএস অফিসার হওয়ার ইচ্ছা রয়েছে তনুশ্রীর। আশা তো করেছিলাম র্যাঙ্কেরই, কিন্তু হলো না। 679 পেয়েছি, এটাই ভালো লাগছে। এমনি ভবিষ্যতে ইচ্ছে তো আছে ইউপিএসসি দেওয়ার, কিন্তু দেখি ভবিষ্যতে এখন রেজাল্টের উপর ডিপেন্ড করবে কেমন পড়াশোনা কী করি, দেখা যাক। সব থেকে বেশি বাড়ির সাপোর্টই পেয়েছি, বিশেষ করে পাপা আর কি বেশি সাপোর্ট। মানে বেলা কোবাই নিয়ে যেত টিউশনে যাওয়া আসা, আর মা তো রয়েছে, মা মানে বাড়ির সকলেই সাপোর্ট করেছে আমাকে। পড়াশোনা ছাড়া গান করতাম ভালো। কতটা সময় এই পড়াশোনার মধ্যে কাটাতে হতো? 8-9 ঘন্টা মিনিমাম হয়ে যেত। অন্যদিকে তনুশ্রীর বাবা জানান, খুবই ভালো লাগছে মেয়ের এই অভূতপূর্ব সাফল্যের জন্য। রেজাল্টে ভালোই লাগতেছে, খুবই ভালো লাগছে। তো আরেকটু ভালো হলে ভালো হতো, র্যাঙ্কের জন্য একটু মিস হয়ে গেল। কীরকম মনে করেছিল? র্যাঙ্কের জন্য আমি ভাবছিলাম যে 10-এর ভিতর চলে আসবে। স্কুলের স্যার ম্যাডামরাও বলছে যে 10-এর ভিতর চলে আসবে হয়তো, আর একটু কোথাও ভুল হয়েছে নিশ্চয়ই, ওর জন্য হলো না। তবে ভালোই লাগতেছে, খারাপ না। ভবিষ্যতে মেয়ের তো ইচ্ছে ডাক্তার হওয়ার। হ্যাঁ, ডাক্তার হওয়ার। কতটা কীভাবে এখন ওর কাছে সব, আমি যেটুকু পারবো আমার তরফ থেকে আমি করব। তারপরেও যদি কিছু সহযোগিতা পাওয়া যেত আরও ভালো, তাই না? আপনি কী করেন? আমি কৃষিকাজই করি, আর কাঁচা চাপাতারও হালকা করি কাজ, বিজনেস। পরিবারে মা বাবা আছে, আমি, আমার 2 মেয়ে। এই মেয়ের সাফল্যতে কতটা খুবই আনন্দ লাগতেছে আজকে, খুবই বলে বোঝানো যাবে না, এত আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। জীবনে যেটা আমরা করতে পারিনি ওইটাই আর কি সবচেয়ে বেশি ভালো লাগতেছে, যে পড়াশোনাটা কতটা ভালো, হওয়াটা কতটা ভালো। মেয়েকে সময় দিচ্ছেন কীভাবে?
আমার তরফ থেকে আমি যতটুকু পারতাম খুবই সময় দিয়ে যেতাম। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। আজই প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সফল ছাত্রীদের দ্বারা অভিনব উদ্যোগ গ্রহণ জলপাইগুড়ির মোহিতনগর কলোনি তারা প্রসাদ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের। এদিন কৃতকার্য ছাত্রীদের দ্বারা একটি করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, এবছর তাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল যথেষ্ট ভালো। 2 জন স্টার সহ বেশিরভাগ পরীক্ষার্থী বেশ ভালো ফলাফল করেছে। এই বছর থেকেই সফল ছাত্রীদের হাত ধরে বৃক্ষরোপণের নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্কুলের সামনে রাস্তার ধারে এমনিতেই গাছ খুব কম, পথচারীদের প্রচণ্ড রোদে চলাচল করতে বেশ সমস্যা হয়। সেদিকে চিন্তা করে ফাঁকা জায়গায় ছাত্রীদের দ্বারা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ হলো। এবছর থেকে এই উদ্যোগ গ্রহণ করা হলেও প্রত্যেক বছরই এই কর্মসূচি স্কুলের তরফ থেকে গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গাছগুলির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা ছাত্রীরা করবে, এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। বিদ্যালয়ের রেজাল্ট ভীষণই ভালো হয়েছে। আমাদের বেশিরভাগ ছাত্রী আজ উত্তীর্ণ হয়েছে। 2 জন স্টার রয়েছে। 82% হায়েস্ট মার্কস পেয়েছে আমাদের বিদ্যালয় থেকে। আর আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেক বছর যে ব্যাচ বেরোবে মাধ্যমিকে, তাদের দ্বারা আমরা একটা করে গাছ, আমাদের যে সামনে মেইন রোড রয়েছে সেখানে ভীষণই রোদ, যারা পথযাত্রী তারা ওখান দিয়ে যেতে গেলে ভীষণ কষ্ট হয় তাদের, তো সেই কারণে আমরা মেয়েদের দিয়েই একটা করে গাছ ওখানে লাগাবো, যেটা ওদের স্মৃতিতে থেকে যাবে যে ওটা ওদের ওই ইয়ারের গাছ বা ওদের ওই ব্যাচের গাছ। সেটা ওরাই যত্ন করবে, রক্ষণাবেক্ষণ ওরাই করবে এবং পরবর্তীতে সেই গাছ যখন বৃহৎ আকৃতি ধারণ করবে সেটা ওদের স্মৃতিতে থেকে যাবে। কত বছর ধরে এই কর্মসূচি আমরা এবছরই প্রথম নিচ্ছি এবং আগামীতে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। কি বলবেন? দেখুন, গাছের তো কোনো বিকল্প হয় না, কারণ আমাদের পরিবেশ যেভাবে আজ দূষণের কবলে আক্রান্ত হচ্ছে সেটার থেকে রক্ষা করার জন্যেই আজকের এই গাছ লাগানোর পরিকল্পনা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। হরিণের শিং উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় গোমস্তাপাড়া এলাকায়। ঘটনাস্থলে বৈকুণ্ঠপুর বন বিভাগের বোদাগঞ্জ বিটের বনকর্মীরা আসেন। এদিন স্থানীয়রা বস্তা ভর্তি হরিণের শিং উদ্ধার হওয়ার ঘটনার পরে ছুটে আসেন তা দেখতে। স্থানীয় ডেঙ্গুয়াঝাড় চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ভুট্টা ক্ষেতের পাশে একটি বস্তাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বস্তা খুলতেই রীতিমতো হতচকিত হয়ে পড়েন তারা। হরিণের শিংগুলি পাওয়া যায় তার মধ্যে। এরপরেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে এবং জলপাইগুড়ি বন দপ্তরকে। স্থানীয়রাই ভুট্টা ক্ষেত থেকে হরিণের বস্তা প্রাইমারি স্কুলের মাঠে নিয়ে আসে। আমি ঘাস কাটতে আসছি, তখন মালিকের দেখা করলাম, দেখা করে এখানে আসলাম। এখানে মালিক বলেছে কি চলো আমি পাতা দেখা দিই, তুমি কাটো। তখন মালিক এসে দেখে কি যে এখানে বস্তা পড়ে আছে। তখন বস্তা পড়ে আছে, তখন মালিক ওই তো গোছ সে করে এখানে ওই যে ছেলেটাকে ডাক দিল, কছে এখানে আসো। এখানে আসার পরে আসলো, আসার পরে ভাই একটু দেখতো কি ওটা। তারপরে দেখায় যে ওই যে শিং, হরিণের শিং। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, এক্সটিআর 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর মোড় জলপাইগুড়ি। ফোন করুন 8653305777 নম্বরে।
ফিরে এলাম বিরতির পর। বিক্ষোভ আন্দোলন করে জলপাইগুড়ি পুরসভার দেওয়ালে পোস্টার টানিয়ে দিলেন এবং বিভিন্ন দাবি দাওয়া পূরণ না হওয়ার কথা জানালেন সাফাই কর্মীরা। শুক্রবার জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হয়ে এবারে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। 12 এপ্রিল থেকে সাফাই কর্মীরা শহরের কাজ বন্ধ করে দিতে চলেছেন অনির্দিষ্টকালের জন্য, এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা। কিছুদিন ধরেই সাফাই কর্মী একতা মঞ্চের সদস্য এবং সদস্যরা বেতন বৃদ্ধির, গ্র্যাচুইটি, ইপিএফ সহ মোট 9 দফা দাবি তুলে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ। এই কারণে আর আন্দোলন নয়, সাফাই কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলনের পথে যাচ্ছেন বলে জানিয়েছেন মঞ্চের সভাপতি প্রতাপ রাউত। আজকে আমরা ডিএম অফিসে এসেছি, কারণ আমরা দীর্ঘ 9 বার আমরা দ্বিপক্ষিক বৈঠক করেছি পৌরসভার সাথে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। প্রত্যেকবার শুধু নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। তার ফলে আমরা বাধ্য হয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসেছিলাম। 2বার চিঠি দিয়েছি, 17 তারিখে দিয়েছি, 28 তারিখে দিয়েছি। তারপরেও আমাদের কোনো সঠিক পদক্ষেপ হচ্ছে না। তার জন্য আমরা বাধ্য হয়ে এখন আমরা ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করব। যতদিন আমাদের ত্রিপক্ষিক বৈঠক বা আমাদের দাবি পূরণ হচ্ছে না, ততদিন আমরা এই কর্মবিরতি পালন করব। কি দাবি রয়েছে আপনাদের? দাবি রয়েছে আমাদের, মূলত দাবি রয়েছে আমাদের খুব অত্যন্ত সামান্য ন্যূনতম বেতন আছে, সেই বেতনটা অবিলম্বে বৃদ্ধি হওয়ার দরকার। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ইপিএফ কাউকে প্রদান করা, অস্থায়ী কর্মচারীদের ইপিএফ প্রদান করা হচ্ছে না। গ্র্যাচুইটি, অনেক বকেয়া গ্র্যাচুইটি পেন্ডিং আছে, যেগুলো প্রদান করা হচ্ছে না। এর বাদেও অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা ত্রিপক্ষিক বৈঠক বসতে চাচ্ছি, কিন্তু কোনো বৈঠকের কোনো আশা দেখতে পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে আগামী 12 মে থেকে কর্মবিরতি করতে পালন করব। মানে কোনো জঞ্জাল তুলবেন না, কোনো শহরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কোনো কাজ হবে না, কোনো জঞ্জাল তোলা হবে না, কোনো সাফাইয়ের কাজ হবে না। দুর্ভাগ্যজনক বিষয়, তার কারণ হচ্ছে যে ওদের বর্ধিত হারে যে মায়নার দাবি ছিল, যেটা ওদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছিল, সেটা ওরা ইতিমধ্যে তার মায়নার মানে সমস্ত ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। মে মাসেই তারা মানে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ 12 তারিখের আগেই তারা বর্ধিত হারে মায়না পেয়ে যাবে, এটা আমি জানি। এবং ওরা লিভ রেজিস্টারের কথা বলেছিল, লিভ রেজিস্টার করা হয়েছে। আপনারা জানেন যে যারা নো ওয়ার্ক নো পে হয়, তাদের কখনো লিভ হয় না, তবুও পৌরসভা তাদের স্পেশাল লিভ দিয়েছে। তারপরে আমার বিশ্বাস যে তারা এই ধরনের কাজ করবে না এখন, এবং এই ধরনের কাজের পিছনে কেউ বা কারা ইন্ধন দিচ্ছে কিনা সেটাকেও আমরা নজর রাখছি না তা নয়। 2,29,000 মানুষের শহর জলপাইগুড়ি, সেই শহরের 2,29,000 মানুষের ক্ষতি সাফাই কর্মীরা করবে না বলেই আমি বিশ্বাস করি, কারণ তাদের বর্ধিত হারে মায়না ঢুকছে। এবার পিছন থেকে কেউ যদি কোনো ইন্ধন দেয়, সেটা অবশ্যই আমরা দেখব যে কেন দিচ্ছেন, তারা কিভাবে দিচ্ছেন। গাছ কাটার পরিকল্পনা ভেস্তে দিলেন পরিবেশ কর্মীরা, পাশে দাঁড়ালেন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় ব্যক্তি মালিকানায় থাকা 2 শতাধিক গাছের একটি জঙ্গল কেটে ফেলার পরিকল্পনা নিয়েছিল মালিকপক্ষ। রুখে দাঁড়ান পরিবেশ কর্মীরা, বাধা পেয়ে গাছ কাটা বন্ধ রেখে সরে পড়েন মালিকপক্ষ। যদিও তার আগে ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে আশেপাশের মানুষজন অসুবিধায় পড়তে পারে, এই অজুহাতকে ঢাল করে শাল, মেহগনি সহ 50টিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। ডাঙ্গাপাড়ায় আমি খবর পেলাম যে এখানে গাছ কাটা হচ্ছে, যার কোনো বৈধ কাগজপত্র নেই, এবং গাছগুলো কিন্তু ফরেস্ট্রি গাছ, মেহগুড়ির থেকে আরম্ভ করে মালয়েশিয়া শাল, এই ধরনের গাছগুলো কাটা হচ্ছে। কতগুলো গাছ কাটা হলো এখন অব্দি? আমাদের যা হিসাব গুনে অন্তত তাও টোটালে আমার দেখা যাচ্ছে যে 50টার উপরে। ঘুরি কোনো মতেই কাটা যায় না। শুধু তাই নয়, এটা একটা চূড়ান্ত অব্যবস্থার একটা বহিঃপ্রকাশ ঘটছে এখানে। হ্যাঁ, এবং এটা যদি কোনো গাছ যদি ডিস্টার্ব হয় ইলেকট্রিকের লাইনে, সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট 2-1টা ডাল ছেটে দিতে পারে। আর যদি গাছ কাটতে হয়, সেক্ষেত্রে বন দপ্তরের একটা অবশ্যই পারমিশন দরকার। এখানে কিচ্ছু কাগজপত্র নেই। হ্যাঁ, গাছ কাটা হচ্ছে, এবং শুধু তাই না, আমি মালিকের সঙ্গে কথা বলেছি, যে জমির মালিক এবং যে গাছটা কেটেছেন, তিনি তো কিছুক্ষণ পরে দেখলাম চলে গেলেন এখান থেকে। হ্যাঁ, কথার উত্তর দিতে না পেরে চলে গেলেন। বলে আমরা পারমিশন নিয়ে নিবো, মানে গাছটা কেটে ফেলা হয়েছে, তারপর পারমিশন নিবে, মানে গাফিলতি যাকে বলে। যারা গাছ কাটছিল তাদের কি বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, তারা বন্ধ করেছি, তারা ওই বসে আছে এখন, আর গাছে হাত দিতে পারবে না, সেইভাবেই করা হয়েছে। আমি উপপ্রধানকেও ফোন করেছি এই অঞ্চল এলাকায়। উপপ্রধানও ভালো একজন পরিবেশ কর্মী হিসেবে আমি চিনি তাকে, এবং সেও এসছেন।
হ্যাঁ, সেও আমার সঙ্গে একমত এবং সেই তার সঙ্গে কথা হচ্ছে এখন আমাদের যে আমরা পরবর্তী কি পদক্ষেপ নিব এই বিষয়টা। আইনত ব্যবস্থা, অবশ্যই আইনত ব্যবস্থা নেব। এসে কি দেখলেন? আমরা অঞ্চল মারফত খবর পেলাম আর কি। আপনারা জানেন যে খড়িয়া গ্রাম পঞ্চায়েতে গোটা রাজ্যের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে গাছ কাটার বিরুদ্ধে, এবং গাছ কাটতে হলে কতগুলো নিয়ম পালন করতে হবে। তো এই এলাকায় ডাঙ্গাপাড়ায় স্থানীয় একজন জনৈক গোপাল ঘোষ, উনি অনেকগুলো গাছ কাটার একটা চেষ্টা চালিয়েছেন। অঞ্চলে প্রধান উপপ্রধানের কাছে গিয়েছিলেন, কিন্তু প্রধান উপপ্রধান সেই পারমিশনটা দেয়নি, এবং প্রধান জানতে পারলেন কোনো মতে যে এরকম ব্যাপার, এই এলাকায় গাছ কাটার প্রক্রিয়া হচ্ছে। তো আমাকে উপপ্রধান ফোনের মারফত জানায়। তো আমরা সাথে সাথে এখানে এসে উপস্থিত হই এবং দেখি যে গাছ কাটা হচ্ছে। আমরা তখন সাথে সাথে প্রতিবাদ করি এবং জানতে চাই, দেখতে চাই যে গাছ কাটার পারমিশন আছে কিনা। তো ওনাদের কাছে গাছ কাটার কোনো পারমিশন ছিল না। তারপর আমরা একে একে সকলকে যোগাযোগ করি, সকল পরিবেশ প্রেমীরা আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা চাই গাছ বাঁচানোর রক্ষার্থে, আগামী প্রজন্মের স্বার্থে গাছগুলো যাতে রক্ষা করা যায়, তারই একটা আমরা চেষ্টা চালাচ্ছি। যদি কোনো গাছ দেখা যায় যে মানুষের জীবন নিয়ে সম্ভাবনা থাকতে পারে, তাহলে সেটা পঞ্চায়েত প্রধানরা মিলেই পারমিশন দেবে, এবং পারমিশনটা তখনই দেবে যখনই সে একটা গাছের পরিবর্তে 5টা গাছ রোপণ এবং যত্ন নেবে। এখানে তো গাছ কাটা হচ্ছে। গাছ কাটা হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের এখানে চলে এসেছেন স্থানীয় প্রশাসনের উপপ্রধান মনোজ ঘোষ উপস্থিত হয়েছেন। আমরা সকলে মিলে একটা ব্যবস্থা নিব যাতে করে এই গাছগুলো রক্ষা করা যায়, এবং যেগুলো কাটা হয়েছে তারও যাতে একটা বিহিত করা যায়। আইনত ব্যবস্থা নেবেন? অবশ্যই। পরিবেশ প্রেমীরা আছেন, সকল সিনিয়র মানুষ আছেন, তাদের সিদ্ধান্ত অনুসারে আমরা পরবর্তী। গাছ কাটা কি বন্ধ করে দিলেন? হ্যাঁ, গাছ কাটা এখন বন্ধ। পরিবেশ কর্মীদের সঙ্গে বিরোধিতায় সরব হন পঞ্চায়েত সদস্যরাও। উপপ্রধান মনোজ ঘোষের বক্তব্য, মালিক পক্ষ এর আগে গাছ কাটার অনুমতি চাইতে পঞ্চায়েত অফিসে যায়, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ করা হয়। খড়িয়া অঞ্চলের অন্তর্গত ডাঙ্গাপাড়া গোপাল ঘোষের গাছের ফরেস্ট বলতে বোঝা যায় আর কি। এখানে 200-র উপরে গাছ আছে। তাই এটা কাটার পারমিশন নিতে আমাদের খড়িয়া অঞ্চলে গিয়েছিল। আমরা এতগুলো গাছ কেটে পরিবেশকে ধ্বংস করতে পারি না, এটা কাটার অনুমতি আমরা খড়িয়া অঞ্চল থেকে দেইনি। কারণ গাছ আমাদের অক্সিজেন যোগাচ্ছে যেভাবে, আবার পাখিরাও এসে উপরে গাছের উপরে বসছে, তাদেরও তো আগামীতে এই ঝড় বৃষ্টির দিনে থাকার জায়গার অভাব হয়ে যাচ্ছে। এতগুলো গাছ কাটার পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্টও দিবে কিনা আমি বলতে পারবো না, কারণ গাছ লাগানো আমাদের অঙ্গীকার। আমরা খড়িয়া অঞ্চল থেকে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে একটা গাছ কাটতে গেলে 5টা গাছ লাগাতে হবে। আর গাছটাও যখন কোনো কাটা হয় ফরেস্ট ডিপার্টমেন্টের টোটাল ডিএফওর পারমিশন লাগবে। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন পরিবেশ প্রেমী থেকে শুরু করে এলাকার জনগণ সবাই আছে আমাদের সঙ্গে। তো আপনারা কি গাছ কাটা বন্ধ করে দিলেন? হ্যাঁ, আমরা এই গাছ কাটতে দিব না, আর যতখানি কাটছে তাদের যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় সেটাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জেলায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান সোনাউল্লাহ হাই স্কুলের কৌশিক দাসের। হরিণের শিং উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় গোমস্তাপাড়া এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।